আসসালামু আলাইকুম। তো এবার সাউন্ড আসছে? জি স্যার, আসতেছে। ওয়ালাইকুম সালাম স্যার। আচ্ছা, সাউন্ড আসছে না কারণ আমি কথাই বলিনি। আচ্ছা, এবার দেখো, আমরা আজকের যে কোশ্চেনটা নিয়ে পড়বো সেটা হলো তোমাদের ফিচার অফ রেনেসান্স। এই প্রশ্নটা, এই প্রশ্নগুলো নিয়ে আমি অলরেডি এই গ্রুপে আলোচনা করেছি আগেও। তারপরেও আমি আগে যেভাবে আলোচনা করেছি তার থেকে এবার আরো স্পেসিফিক্যালি আমি আলোচনা করছি। তো স্পেসিফিকলি যে আলোচনা করছি এগুলো তোমরা আগের যে আলোচনা সেই আলোচনাটা এখান থেকে দেখতে পারো। এই যে ফিচার অফ রেনেসান্সেস আমি এখানে আগে আলোচনা করেছি, এটা আমি ওয়াসিফ দিচ্ছি, তবে আমি আজকে এটা নিয়ে আবার আলোচনা করব। ইভেন এটা নিয়ে একবার দুইবার দুইবার আলোচনা আছে অলরেডি গ্রুপে। তারপরে তোমাদের মেবি অনেক নোট টোটও থাকার কথা। এই যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের সব বৈশিষ্ট্য। আচ্ছা, এবার আমরা দেখো, আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করি। এটার একটা সুন্দর নোট আছে। নোটটা আমাদের মডারেটর, আমাদের পাবলিক গ্রুপের মডারেটর অন্তরা আপুর তৈরি করা সেই নোটটাই আমাদের এইখানে পাবলিশ করা আছে, এবং এইটা থেকে আমরা আজকে পড়বো। এইখানে এই নোটটা বাই অন্তরা, এইটা সুন্দর করে লেখা আছে। তোমরা যদি এটাও লিখে দাও তাহলেও তোমরা ভালো মার্কস পাবে। আর যেহেতু সারা বাংলাদেশ থেকেই তোমরা আছো, কোনো একক কলেজের না, সো সেক্ষেত্রে সবাই এটাই লিখতে পারো। তবে আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করবো যে তোমরা একটু কোয়ালিটিটা ইমপ্রুভ করে নিবে, অর্থাৎ এটা যেভাবে আছে তার সাথে তোমরা কিছু যোগ বিয়োগ করবা ইনফরমেশন, তাহলে এটা তোমার ইউনিক হয়ে গেল এবং এটা থেকে তুমি তখন আরো ভালো মার্কস প্রত্যাশা করতে পারবে। তো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এটা তো দরকার নেই। আচ্ছা, আশা করছি এবার সবাই দেখতে পাচ্ছ। দেখো, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রেনেসান্স, অর্থাৎ রেনেসাঁ যে পিরিয়ডটা ছিল, রেনেসান্স পিরিয়ডের ক্যারেক্টারিস্টিক্স। আমি এইটাকে আলোচনা করার আগে এখান থেকে একটা ব্রিফ দিই। এইখানে দেখো, আমি একটা লিস্ট দিয়েছি। এই লিস্টের ভেতরে এলিজাবেথান পিরিয়ডের বৈশিষ্ট্য রয়েছে, জ্যাকোবিয়ানের রয়েছে, লেট রেনেসান্স যুগের বৈশিষ্ট্য রয়েছে, পিউরিটান এজের বৈশিষ্ট্য রয়েছে এটার ভেতরেই। সো কারণ এই রেনেসান্স এজের ভেতরেই তো এই এজ গুলো। তো এই জন্য এইখানে সবগুলোই রয়েছে। আমি এখানে একটু তোমরা দেখতে পাচ্ছ, দেখো যে থিয়েটার, তারপরে মেথোডোলজি অ্যান্ড ক্লাসিক্যাল ট্র্যাডিশন, রিভাইভাল অফ লার্নিং, হিউম্যানিজম, রিলিজন, এই সবই কিন্তু রেনেসান্স এজ তথা তার ভেতরের এই এজগুলোর ফিচার। এবং এরা রাইটার, ওই যুগের রাইটার যারা হচ্ছে এই সময়টাতে লিখেছেন। এটা আমি আরো সমৃদ্ধ করব তোমাদের পরীক্ষার আগেই, তোমরা এখান থেকে আরো অনেক ইনফরমেশন পাবে। তোমাদের পরীক্ষা তো যেহেতু দেরি আছে, আর তোমরা এইগুলো এখান থেকে তোমার যেটা মনে হচ্ছে যাচ্ছে এই প্রশ্নটা আমার একটু আলোচনা, এই পয়েন্টটা নিলে আমার প্রশ্নটা একটু অন্যরকম হবে, সো তখন তোমরা এখান থেকে কিন্তু ওই পয়েন্ট দুই চারটা নিতে পারো। আর এর ভেতরে অনেক পয়েন্ট রয়েছে যেটা এইখানে অলরেডি আলোচনা হয়ে আছে। আচ্ছা, এত ফাটিয়ে ফেলছে কে? আচ্ছা, এতে জানে না যে ক্লাস হচ্ছে, ক্লাসের মধ্যে।
আচ্ছা, সো আমরা এখন এইখান থেকে আলোচনা করবো এবং এইখান থেকে তোমরা একটু যখন এই প্রশ্নটা পড়বে তখন আবার এইখান থেকেও একটু দেখবে, দেখে এখান থেকে দুই চারটা হয়তো পয়েন্ট নিয়ে এসে এখানে জুড়ে দিবে, তাহলে দেখবা তোমাদের প্রশ্নটা অনেক সুন্দর হয়ে গেছে। আর আরেকটা জিনিস, তোমরা পরীক্ষায়, আমি একটু আগেই ফার্স্ট ইয়ারে বলছিলাম যে পরীক্ষায় কিভাবে টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা, টাইম ম্যানেজমেন্টের বিষয়ে আমি একটা লাইভ ক্লাস নিব পাবলিক গ্রুপে আমাদের, এবং সেখানে আমি বলবো। তো তার আগে তোমাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে তোমাদের তো অবশ্যই ইন কোর্স পরীক্ষা আছে, ইন কোর্স পরীক্ষায় 20 মার্ক, এছাড়া তোমাদের 80 মার্কের পরীক্ষা, এবং তোমাদের 80 মার্কের যে পরীক্ষা সেটা 4 ঘন্টায় হয়, 4 ঘন্টায় আসে হচ্ছে আমাদের 240 মিনিট। 240 মিনিটে যদি আমরা 80 দিয়ে ভাগ দেই, যেহেতু 80 মার্ক, তাহলে আসে হচ্ছে প্রতিটা মার্কস প্রতি 3 মিনিট করে। তাহলে তোমরা যদি 10 মার্কের যখন কোশ্চেন লিখছো তখন তোমরা পাবা 30 মিনিট, যখন তোমরা 4 মার্কের কোশ্চেন লিখছো তখন 12 মিনিট, আর যখন 1 মার্কে তখন 3 মিনিট পাচ্ছ। তো এক্ষেত্রে চেষ্টা করবা যেটা শর্ট কোশ্চেন, যেগুলো 12 মিনিট পাচ্ছ সেগুলো 10 মিনিটের মধ্যে শেষ করার, যেগুলো ব্রড কোশ্চেন সেগুলো চেষ্টা করবা 27-28 মিনিটের মধ্যে শেষ করার। তাহলে যেটা হবে যে লাস্টে গিয়ে রিভিশন দেওয়ার জন্য কিছু টাইম পাবা। আর রিভিশন কিভাবে দিতে হয়, কিভাবে কি, অনেকে আমরা রিভিশন মানে বুঝি যে লাইন বাই লাইন, একেবারে আমি যে এতগুলো 4 ঘন্টা ধরে লিখেছি আর 10 মিনিটে লাইন বাই লাইন পড়া কি সম্ভব? সম্ভব না। তখন রিভিশনটা কিভাবে দিতে হয় এই এই রিলেটেড একটা ভিডিও আছে, আমি ভিডিওটা আগে তোমাদের গ্রুপে দেই, তারপরে আমরা ক্লাস শুরু করি। ক্লাসটা ছোট হবে, খুব বেশি বড় হবে না, এই জন্য আমি অন্যান্য জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমরা শেয়ার করি হচ্ছে, কি শেয়ার করতে চাচ্ছিলাম, হাউ টু রিভাইজ। নিউ থার্ড ইয়ারের জন্য এটা লিখেছিলাম। 10 মিনিটে কি রিভিশন দেওয়া সম্ভব, এরকম একটা প্রশ্ন আমি ইয়ে করেছিলাম আর কি। তো আমি দেখি তো এই যে 10 মিনিটে কি রিভিশন দেওয়া যায়, এটা ছিল আমার কোশ্চেন, এবং এই কোশ্চেনের অ্যান্সারটাই আমি দিয়েছিলাম। এই কোশ্চেনের অ্যান্সারটাই দিয়েছিলাম এবং এই কোশ্চেনটা তোমাদেরকে আমি শেয়ার দিচ্ছি, আশা করি এটা তোমাদের হেল্প করবে। এটা তোমরা দেখতে পারো, এটা ফার্স্ট ইয়ারকে দেওয়া দায়িত্ব আমার, কারণ ওদের পরীক্ষার সামনে। ওকে, তোমরা একটু এটা দেখো যে 10 মিনিটে কিভাবে রিভিশন দেওয়া যায়, বা 15 মিনিট বা 12 মিনিটে কিভাবে রিভিশন দেওয়া যায় সেটা। আর এবার আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করি। প্রশ্নটা দেখো, যেটা বলছে যে মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ রেনেসান্স, রেনেসান্স এর যে মেইন ক্যারেক্টারিস্টিক সেটা। সো এখানে দেখো অ্যান্সারে বলছে যে দ্য ওয়ার্ড রেনেসান্স ইজ অ্যান ইটালিয়ান ওয়ার্ড হুইচ মিনস রিবার্থ অর রিজেনারেশন অর রিঅ্যাওয়েকেনিং। অর্থাৎ রেনেসান্স ওয়ার্ডটা হচ্ছে একটা ইটালিয়ান ওয়ার্ড, যেটার মানে হচ্ছে রিবার্থ, পুনর্জন্ম, বা রিজেনারেশন, পুনর্জাগরণ, অথবা রিঅ্যাওয়েকেনিং মানে পুনর্জাগরণ আর কি। Actually, it's a revolution reviving the spirit of Greek and Latin learning. বলছে এটা মূলত একটা আন্দোলন ছিল, যে আন্দোলনটা ছিল হচ্ছে প্রাচীন যে গ্রিক এবং ল্যাটিন যে লার্নিং ছিল সেগুলোকে পুনরুজ্জীবিত করার। দিস রিভাইভাল অফ ক্লাসিক্যাল নলেজ ইজ কল্ড দ্য রেনেসান্স। এবং এইভাবে যে পুনর্জাগরণ ঘটলো ক্লাসিক্যাল নলেজের, অর্থাৎ প্রাচীন গ্রিক এবং ইটালিয়ান যে নলেজগুলি সেগুলোর যে রিভাইভাল ঘটলো, সেটাকেই বলা হয় রেনেসান্স।
ইট কনভেজ দ্য আইডিয়াস দ্যাট ফর সেঞ্চুরিজ, বলা হচ্ছে এইটা আইডিয়াগুলিকে মানে আমাদের সামনে উপস্থাপন করে যেগুলো সেঞ্চুরি পর সেঞ্চুরি ধরে হচ্ছে ছিল আর কি, মানে হাজার বছরের আইডিয়াগুলি আমাদের সামনে উপস্থাপন করে। ইট শোজ এ লার্জার চান্স ইন এ পয়েন্ট অফ ভিউ, এটা বড় ধরনের একটা চেঞ্জ আমাদের সামনে নিয়ে আসে, এখানে চান্স না, এটা চেঞ্জ নিয়ে আসে আমাদের সামনে। দ্য রেনেসান্স ওয়াজ essentially a European movement that originated in Italy and then spread gradually to other countries of Western and Northern Europe like Germany, France, England. বলছে এইটা, এই রেনেসান্সটা মূলত ছিল একটা ইউরোপিয়ান মুভমেন্ট, ইউরোপের মানুষদের, এবং এটা অরিজিনেটেড হয়েছিল মানে এটা উৎপত্তি হয়েছিল ইটালি থেকে, এবং পরবর্তীতে ক্রমান্বয়ে এটা ইউরোপের নর্দার্ন ইউরোপ এবং ওয়েস্টার্ন ইউরোপে ছড়িয়ে পড়েছিল, বিশেষ করে জার্মানি, ফ্রান্স এবং ইংল্যান্ডে ছড়িয়ে পড়েছিল। It was a glorious age in which men of genius like Shakespeare, Spencer, Bacon, Marlowe contributed a lot. এখানে এখানে আরেকটা জিনিস বাদ পড়েছে, সেটা হচ্ছে মিল্টন, জন মিল্টন, এরা এই সময়ের রাইটার। জন ডানো এই সময়ের রাইটার, সরি। তাহলে বলছে যে এটা গ্লোরিয়াস একটা এজ ছিল, এবং এই সময়টাতে শেক্সপিয়ার, স্পেন্সার, বেকন, মিল্টন, মার্লো এরা সব লিখেছিল আর কি। আচ্ছা, দিস ইংলিশ রেনেসান্স হ্যাজ মেনি ইম্পর্টেন্ট ফিচার্স, এর অনেক ইম্পর্টেন্ট ফিচার আছে। সাম অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার্স আর, কিছু ইম্পর্টেন্ট ফিচার হলো এই যে এখানে একটা লিস্ট, এই লিস্টটা আমি সবাইকে বলি যে এরকম শুরুতে একটা করে লিস্ট দিয়ে দিবা। তো এই লিস্টটা দিয়েছি আমরা, দেখো যে ইন্টেলেকচুয়াল রিবার্থ, এই সময় জ্ঞানের যে একটা পুনর্জাগরণ সেটা হয়েছিল। থার্স্ট ফর নলেজ, মানুষ জ্ঞানকে পাওয়ার জন্য একেবারে ছিল, ক্ষুধার্ত ছিল, তৃষ্ণার্ত ছিল। ফ্রিডম অফ থট অ্যান্ড অ্যাকশন, মানুষ চিন্তা ভাবনা করার স্বাধীনতা পেয়েছিল এই সময়টাতে, এবং কাজ করার স্বাধীনতা পেয়েছিল এই সময়। হিউম্যানিজম, এই সময় মানুষের ভেতরে হিউম্যানিজমটা এসেছিল। হিউম্যানিজমটা বলতে কি, মানুষকে প্রাধান্য দেয়া অন্য কিছুর চেয়ে। সায়েন্টিফিক আউটলুক, এই সময়টাতে অনেক সায়েন্টিফিক জিনিস আবিষ্কার হতে শুরু করেছিল। তোমরা জানো যে ওই যে এই সমসাময়িক সময়গুলোতেই, মানে আগে একটু কিছুটা আগে পরে এরকমই হবে যে তোমার প্রিন্টিং প্রেস যেটা আবিষ্কার হয়, এবং এর ফলেই তো পরবর্তীতে বাইবেল থেকে শুরু করে অন্যান্য অনেক জিনিস ছাপা হতে থাকে। এরপরে ছিল লাভ ফর বিউটি, এই সময়টাতে লাভ ফর বিউটি ছিল একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই সময় লিটারেচারের। তারপরে এই সময় লিটারেচার একটা ছিল লাভ ফর অ্যাডভেঞ্চার ছিল অনেক তারা। তো লাভ ফর রিমোট পাস্ট, মানে দূরবর্তী যে অতীতকাল, অর্থাৎ এক কথায় অতীতের প্রতি যে ভালোবাসা। আমরাও অনেক সময় হয় না যে নস্টালজিয়া ফিল করি, এরকম অনেক নস্টালজিক অনেক রাইটিং এই সময়টাতেও ছিল, বা অনেক মানুষ ওই সময়ের রাইটাররা বা মানুষরা তারা নস্টালজিক ছিল, তারা পাস্ট নিয়ে কথাবার্তা বলতো তাদের লেখালেখিতে। দ্য স্পিরিট অফ ডিসকভারি, এই সময় মানুষ মানে নতুন নতুন জিনিস আবিষ্কারের নেশায় পড়েছিল। এখানে কিন্তু ইনভেনশন না, এখানে ডিসকভার। তোমরা জানো কি না, আমি তাও একবার মেনশন করি, ইনভেনশন হচ্ছে সায়েন্টিফিক ইনভেনশন। সাপোজ ধরো কম্পিউটার ছিলই না কিন্তু এটা আবিষ্কার হয়েছে, মোবাইল ফোন ছিলই না আবিষ্কার হয়েছে, ইন্টারনেট ছিল না আবিষ্কার হয়েছে, এগুলোকে বলা হয় ইনভেনশন। বাট ডিসকভারি হচ্ছে যেটা আগে ছিল মানুষ খুঁজে পায়নি, এখন তারা খুঁজে পাচ্ছে। যেমন ধরো আমেরিকা আগে থেকেই তো আছে, কিন্তু 1492 সালে আমেরিকাকে খুঁজে পাওয়া গেছে, তার আগে পায়নি ইউরোপিয়ানরা। সো এটা হচ্ছে ডিসকভারি। তারপরে এই যে ধরো কি বলে এটাকে, আরো অন্যান্য যে বিভিন্ন দ্বীপপুঞ্জ যেগুলো পরবর্তীতে পাওয়া গেছে, এগুলোকে বলা হয় ডিসকভারি। বা এই যে গ্রহ নক্ষত্র যেগুলো, এগুলো সব ডিসকভার করছে, এগুলো কখনোই কিন্তু ইনভেনশন না। ইনভেনশন ওইগুলি যেগুলো পৃথিবীতে অস্তিত্বই ছিল না, নতুন করে তৈরি করেছে মানুষ। এরপরে ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তিকে প্রাধান্য দেয়া। ইন্ডিভিজুয়ালিজম এবং এই হিউম্যানিজম মোটামুটি কাছাকাছি টার্ম। ডিজায়ার ফর আনলিমিটেড ওয়েলথ, এবং আনলিমিটেড সম্পদের প্রতি তাদের একটা ভালোবাসা ছিল। আর্থলি পম্প অ্যান্ড পাওয়ার, হচ্ছে আর্থলি সম্পদ এবং ক্ষমতার একটা আগ্রহ ছিল তাদের। তো এগুলো হচ্ছে আমাদের এই রেনেসান্সের ফিচার।
এরপরে আমরা জানবো হচ্ছে এই ফিচারগুলি একটু একটু করে আলোচনা করব। দেখো, প্রশ্নটা খুবই সহজ, খুব একটা কঠিন না। সেটা হচ্ছে the most important features of the Renaissance is intellectual rebirth or regeneration. আচ্ছা, যখন তোমরা কোশ্চেনটা লিখবা, এই কোশ্চেনে একটা জিনিস করা হয়নি, সেটা হচ্ছে আহ, আচ্ছা এদিকে কিছুটা পয়েন্ট আউট করা হয়েছে, হ্যাঁ, আবার কিছু জায়গায় পয়েন্ট আউট করা হয়নি। তোমরা চেষ্টা করবে হচ্ছে এগুলোতে সব পয়েন্ট আউট করবে। যেমন এখানে শুরুতেই দিয়ে দিলে একটা পয়েন্ট দিয়ে দেবে ইন্টেলেকচুয়াল রিবার্থ আর রিজেনারেশন। হ্যাঁ, ইন্টেলেকচুয়াল রিবার্থ এটা এখানে পয়েন্ট আউট করবা, তাহলে এগুলো হচ্ছে তোমাদের জন্য আরো মানে টিচারদের জন্য খাতা দেখতে ইজি হয় এবং তারা তোমাদেরকে ভালো মার্কস দিবে। তো বলছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফিচারটা ছিল এই যুগের, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল রিবার্থ বা রিজেনারেশন। ইট কনভেন্স দ্য আইডিয়া দ্যাট ফর সেঞ্চুরিজ, এটা ওই সমস্ত আইডিয়াগুলোকে আমাদের সামনে নিয়ে আসে এগুলো শত শত বছর, হাজার হাজার বছর ধরে ছিল এবং এগুলো পরবর্তীতে চলেছে আবার শত শত বছর ধরে। তো এগুলোকে বলা হচ্ছে এটা শতকের বা সেঞ্চুরির আইডিয়াগুলোকে আমাদেরকে জানান দেয়। ইউরোপ হ্যাড বিন ডেড ইন্টেলেকচুয়ালি অ্যান্ড দেন বাই সাম মিনস হ্যাড রিকভার্ড লাইফ। রেনেসান্সের আগে মূলত ইউরোপ ইন্টেলেকচুয়ালের দিক থেকে, ইন্টেলেকচুয়ালিটির দিক থেকে তারা ডেড হয়ে গিয়েছিল, প্রায় মারা গিয়েছিল। যেভাবেই হোক এটা আবার রিডিসকভার করা হয় বা রিকভার হতে থাকে। দ্য রিবার্থ অফ অর রিজেনারেশন কাম টু ইটালি ফার্স্ট অ্যান্ড দেন টু ইউরোপিয়ান কান্ট্রিজ। এই রিবার্থ বা রিজেনারেশন এটা সর্বপ্রথম ইটালিতে আসে এবং তারপরে হচ্ছে ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রিতে ছড়িয়ে পড়ে। ওকে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট যে এলিমেন্ট আমরা পেলাম সেটা হচ্ছে এইটা, ইন্টেলেকচুয়াল রিবার্থ। 2 নাম্বার হচ্ছে ফ্রিডম অফ অ্যাকশন অ্যান্ড থট। ফ্রিডম অফ অ্যাকশন অ্যান্ড থট, তো বলা হচ্ছে ফ্রিডম অফ অ্যাকশন অ্যান্ড থট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার্স অফ রেনেসান্স। রেনেসান্সের আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে ফ্রিডম অ্যান্ড থট। ইট অ্যাওয়েকেনিং দ্য অফ দ্য মাইন্ডস অফ মেন, এটা মানুষের মনকে জাগ্রত করে, ফ্রিডম অফ থটকে জাগ্রত করে, এবং অ্যাকশন যেটা সেটাও ছিল এই সময় রেনেসান্সের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট বা প্যাশন ওই সময়ের মানুষদের। ওই সময়ের মানুষগুলো কিন্তু যা ইচ্ছা তাই করতে চাইতো, মানে পজিটিভ অবশ্যই, পজিটিভ যা ইচ্ছা তাই করতো এবং তারা অ্যাকশনে বিশ্বাসী ছিল। তারা নতুন নতুন দিশ আবিষ্কার করতে চাইতো, তারা নতুন নতুন মানে জিনিসকে ইনভেনশন করতে চাইতো। সো সব মিলিয়ে তারা ফ্রিডম অফ থট এবং অ্যাকশন হচ্ছে এই সময়ের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপর থার্স্ট ফর নলেজ, এই যে এখানকার এটাই থার্স্ট ফর নলেজ, যে ওই সময়ের মানুষের নলেজের প্রতি একটা তৃষ্ণা ছিল এবং এই থার্স্ট ফর নলেজ এই জন্য ওই সময়ের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অর্থাৎ রেনেসান্স এজের। ইট ওয়াজ অ্যান এজ অফ কিউরিয়াসিটি অ্যান্ড থার্স্ট ফর নলেজ। এই সময়টা মানুষের মানে এই এজটাকে বলা হয় কিউরিয়াসিটির একটা এজ এবং থার্স্ট ফর নলেজের এজ। মেন ডিজায়ার্স টু নো দ্য আননোন অ্যান্ড টু সি দ্য আনসিন। এই সময়ের মানুষেরা যা কিছু অজানা তা কিছুকে জানতে চায় এবং যেগুলো দেখেনি সেগুলোকে দেখতে চায়। সো এখানে এই কথাটাই বলছে এবং এই থার্স্ট ফর নলেজ এই জন্য এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এগুলো পয়েন্ট আউট করে তোমরা লেখার চেষ্টা করবে। সাইন্টিফিক আউটলুক, মানে ওই সময় মানুষের ভেতরে একটা সাইন্টিফিক ব্যাপার স্যাপার চলে আসে আর কি। ডিউরিং দ্য রেনেসান্স পিরিয়ড দ্য ইউরোপিয়ান এক্সপ্লোরার্স অ্যান্ড সায়েন্টিস্ট, ওই সময়ের ইউরোপিয়ান এক্সপ্লোরার মানে যারা আবিষ্কারক তারা এবং সায়েন্টিস্টরা কন্ট্রিবিউটেড সিগনিফিকেন্টলি টু দ্য ডেভেলপমেন্ট অফ ইনকোয়ারি। মানে ওই সময়ের সায়েন্টিফিক ইউরোপিয়ান যে এক্সপ্লোরার যারা ছিল, যারা সমুদ্র বা অন্যান্য আবিষ্কার করতো তারা, এবং সায়েন্টিস্টরা যারা, মানে সায়েন্টিস্ট এবং এক্সপ্লোরারের মধ্যে পার্থক্য আছে। সায়েন্টিস্টরা ঘরে বসে আবিষ্কার করে, তাহলে যে ইন্টারনেট আবিষ্কার করেছে, যে হচ্ছে তোমার কম্পিউটার, তারপরে মোবাইল ফোন, এগুলো যারা আবিষ্কার করেছে তারা কি কি করেছে, তারা একটা ঘরে বসে
ওরকম একটা পরিবেশ নিয়ে তারা এই জিনিসগুলো আবিষ্কার করেছে। বাট এক্সপ্লোরার মানে হচ্ছে যারা আবিষ্কারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এক্সপ্লোরার হচ্ছে ধরো সে নতুন কোনো গ্রহ আবিষ্কার করবে, তারপরে নতুন কোনো জায়গা আবিষ্কার করবে, নতুন কোনো দ্বীপ আবিষ্কার করবে, নতুন দেশ আবিষ্কার করবে। উত্তর মেরুতে কি আছে, দক্ষিণ মেরুতে কি আছে, আটলান্টিকে কি আছে, এগুলো সে আবিষ্কারের জন্য বেরিয়ে পড়ে। তো এটাকে বলা হচ্ছে, এদেরকে বলা হয় এক্সপ্লোরার। আর সায়েন্টিস্টরা ঘরে বসে আবিষ্কার করে। যেমন এই যে করোনার টিকা আবিষ্কার করলো, এটা সায়েন্টিস্টরা করলো, এটা এক্সপ্লোর কিন্তু না। আবার যদি ধরো অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো কিছু আবিষ্কার করবে, তখন সেখানে তারা যাচ্ছে, তো সেটা হচ্ছে তখন এক্সপ্লোর, আবিষ্কারের উদ্দেশ্যে বেরিয়ে পড়া। তাহলে এই যে তখনকার মানুষের ভিতরে একটা সায়েন্টিফিক আউটলুক ছিল। এরপরে আসছে হিউম্যানিজম। বলছে হিউম্যানিজম অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার অফ রেনেসান্স। রেনেসান্সদের একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে হিউম্যানিজম ডিউরিং দ্য এলিজাবেথান এজ। এই রেনেসান্সের আন্ডারে তো এলিজাবেথান এজ, সো সেই এলিজাবেথান এজের সময় দেয়ার ওয়াজ এ রিভাইভাল অফ ক্লাসিক্যাল লার্নিং। সেই সময়টাতে মানুষের, মানে সে সময়ে এই ইংল্যান্ডে বা ইউরোপে আর কি রিভাইভাল হয়েছিল ক্লাসিক্যাল লার্নিং এর, বিশেষ করে প্রাচীন যে গ্রিক লার্নিং গুলো। যেমন আমি যদি কয়েকটা মেনশন করি তোমাদেরকে, এগুলো তোমরা পরীক্ষা লেখার দরকার নেই, জানার জন্য। যে অ্যারিস্টটলের পোয়েটিক্স তোমরা থার্ড ইয়ারে পাবা আর কি। তারপরে সফোক্লিসের যেমন ইডিপাস রেক্স, তারপরে হোমারের ইলিয়াড, তারপরে অ্যারিস্টটলের যে রাইটিং দ্য পলিটিক্স, তারপরে সক্রেটিস, প্লেটোর দ্য রিপাবলিক, এই জাতীয় যে পড়াগুলো, এগুলো কিন্তু ওই সময়টাতে আবিষ্কার হয়। এবং এগুলো আগে হচ্ছে তোমার ইয়েতে ছিল, গ্রিকে ছিল, কিন্তু পরবর্তীতে এটা মানুষের কাছে আসে। সো এটা আসার ভেতরেও আরো কাহিনী আছে যে কিভাবে আসলো, কেন আসলো। কনস্টান্টিনোপলের যে পতন ঘটলো, তখন অনেক হচ্ছে স্কলাররা তারা পালিয়ে ইউরোপে আসলো। তো এই যে এই কাহিনীগুলোর মাধ্যমে আর কি এই রিভাইভালটা শুরু হয়েছিল। উইথ প্যাশন বিকেম উইথ দ্য পিপুল। বলা হচ্ছে যে এই সময় মানুষের ভেতরে নতুন জিনিসকে জানার, আচ্ছা আমি তো এইটা পড়ছি, ডিউরিং এলিজাবেথান এজের সময় দেয়ার ওয়াজ রিভাইভাল অফ ক্লাসিক্যাল লার্নিং। ক্লাসিক্যাল লার্নিং এর একটা রিভাইভাল ঘটেছিল, নতুনভাবে এটা রিভাইভ হয়েছিল, জীবন্ত হয়েছিল। হুইচ প্যাশন বিকাম উইথ দ্য পিপুল, যেটা মানুষের প্যাশনে পরিণত হয়েছিল। হুইচ বিকাম এ প্যাশন এরকমটা হবে, তো এখানে এটা ভুল হয়েছে আর কি, হুইচ বিকাম এ প্যাশন, হুইচ বিকেম এ প্যাশন উইথ দ্য পিপুল। তো এটা হবে, এখানে উল্টো হয়ে গেছে, প্যাশন বিকাম হয়ে গেছে। এগুলো তোমরা ঠিক করে নিও। The rediscovery of Greek and Roman antiquity gave birth to a new culture and that is called humanism. এই যে যেটা বলছিলাম যে গ্রিক এবং রোমানদের যে প্রাচীন যে রাইটিং, প্রাচীন যে জ্ঞানের সোর্সগুলি, সেগুলো নতুনভাবে মানে নতুন ধরনের একটা কালচারকে যেন জন্ম দেয়, এবং এইটাকে বলা হয় হিউম্যানিজম। হিউম্যানিজমের সাথে আরেকটা জিনিস হচ্ছে যে এই সময়টাতে মানুষকে গুরুত্ব দেওয়া হয়, মানুষের মানবিক যে ফিচার বা মানবিক যে কোয়ালিটি, সেগুলোকে গুরুত্ব দেওয়া হয় হিউম্যানিজমে। আচ্ছা, এবার দেখো যে লাভ ফর অ্যাডভেঞ্চার। মানুষ এই সময়ের মানুষগুলো অ্যাডভেঞ্চার করতে ভালোবাসতো। অ্যাডভেঞ্চার মানে হচ্ছে দুঃসাহসিক যে অভিযানগুলি, সেগুলো। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে সমুদ্রের ভেতরে যদি অ্যাডভেঞ্চার করে, তাহলে যে এটা হয় হচ্ছে সি ভয়েজ, বলতে সমুদ্র অভিযান। আর এই অ্যাডভেঞ্চার হচ্ছে যে কোনো জায়গাতে হতে পারে। সো দ্য এজ রেনেসান্স ওয়াজ অ্যান এজ অফ কিউরিওসিটি। এই সময় মানুষের ভেতরে কিউরিওসিটি ছিল, সুতরাং এই রেনেসান্স এজটাকে কিউরিওসিটির এজ বলা হয়। এবং লাভ ফর অ্যাডভেঞ্চার, এই সময় মানুষ অ্যাডভেঞ্চারকে অনেক ভালোবাসতো। ডিউরিং দিস এজ, এই এজের সময়টাতে বা এই সময়টাতে দ্য পিপুল শো দেয়ার লাভ ফর অ্যাডভেঞ্চার, মানুষ তাদের অ্যাডভেঞ্চারের প্রতি যে ভালোবাসা সেটা দেখায়। ইন দ্য 15th century কলাম্বাস রিচড আমেরিকা। আচ্ছা, আমার ছেলেটা মনে হয় খাট থেকে পড়ে গেল। এত চটপটে হয়েছে, এক বছর কেবল বয়স, 1 বছর 10-12 দিন, হাঁটা শিখেছে নতুন, মানে আরে আর কন্ট্রোল করা যাচ্ছে না।
দেখো, ইন দ্য 15th সেঞ্চুরি, 15 শতকে কলম্বাস আমেরিকা পৌঁছে গিয়েছিল এই সময়টাতে আর কি। ভাস্কো ডা গামা রিচড ইন্ডিয়া, ভাস্কো ডা গামা সে ইন্ডিয়ায় পৌঁছে গিয়েছিল। দিস কাইন্ড অফ লাভ ফর অ্যাডভেঞ্চার ইনফ্লুয়েন্সেস দ্য রেনেসান্স গ্রেটলি। এই যে অ্যাডভেঞ্চারটা, এই ধরনের যে অ্যাডভেঞ্চার, এটাই কিন্তু রেনেসান্সকে খুব গভীরভাবে ইনফ্লুয়েন্স করেছিল। আচ্ছা, এরপরে আছে দেখো লাভ ফর বিউটি। লাভ ফর বিউটি আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে লাভ ফর বিউটি অ্যানাদার ফিচার অফ রেনেসান্স। এটা রেনেসান্সের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। হিয়ার বিউটি সিগনিফাইজ দ্য বিউটি অফ কালচার। এখানে বিউটি বলতে কালচারের যে বিউটি সেইটাকে সিগনিফাই করছে। তারপরে বিউটি অফ দ্য সিভিলাইজড ওয়ার্ল্ড, এবং বিউটি হচ্ছে এখানে সিভিলাইজড ওয়ার্ল্ডের যে বিউটি সেটাকে সিগনিফাই করছে। আরেকটা হচ্ছে বিউটি অফ উইমেন, মেয়েদের যে সৌন্দর্য সেটাও হচ্ছে এই সময়ের একটা বিষয় আর কি। মেয়েদের সৌন্দর্যকে আর কি সারা জীবনই সবাই সব যুগেই পছন্দ করে। এটা সেই হাবিল কাবিলের সময় আদম আলাহিসাল্লামের যে ছেলে মেয়ে, ওইখান থেকে শুরু করে আজ অবধি সবাই। তো এই লাভ ফর উইমেন এটা সব সময়ই ছিল। সো উই নোটিস দিস কাইন্ড অফ লাভ ফর বিউটি ইন রেনেসান্স লিটারেচার। আমরা এই ধরনের লাভ ফর বিউটি, বিশেষ করে লাভ ফর কালচার, লাভ ফর সিভিলাইজড ওয়ার্ল্ড, লাভ ফর উইমেন, এটা আমরা এই রেনেসান্স এজে দেখতে পাই। এরপরে দেখো, the desire for unlimited power and wealth is another important feature of Renaissance. Renaissance পিপলদের যে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তাদের আনলিমিটেড পাওয়ার এবং ওয়েলথের প্রতি একটা ডিজায়ার ছিল। তোমরা যারা ডক্টর ফস্টাস পড়েছো তারা জানো এটা। আচ্ছা, যারা এই ডক্টর ফস্টাস পড়েছো তারা জানো যে ডক্টর ফস্টাসের ভেতরে লাভ ফর বিউটি রয়েছে। সে অ্যাডভেঞ্চার করতে চেয়েছে, বিভিন্ন জায়গায় অ্যাডভেঞ্চার করেছে। তারপরে সে হচ্ছে এই সম্পদ এবং ক্ষমতা পাওয়ার জন্য সে কিন্তু নিজের সোলটাকেই বিক্রি করে দিয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ অ্যানাদার ফিচার, সেটা হচ্ছে লাভ ফর ওয়েলথ অ্যান্ড পাওয়ার। ইংল্যান্ড ট্রেড অ্যান্ড কমার্স ইমপ্রুভড অ্যান্ড দ্য কান্ট্রি গ্রিউ রিচ অ্যান্ড প্রসপারাস। এই সময় ইংল্যান্ড তাদের ব্যবসা বাণিজ্য অনেক বাড়িয়ে দিয়েছিল। আর এটা তো তোমার ওই ইংলিশ চ্যানেল আবিষ্কারের কিছুদিন, সরি, জয়ের কিছুদিন পরেই তো এই ঘটনা, 110 বছর পরের ঘটনা। যার জন্যে ধরো 100 বছর না, 50-60 বছর পরের ঘটনা। সো এই সময়টাতে ইংল্যান্ড অনেক ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছিল বিভিন্ন দেশের সাথে, এবং এই কান্ট্রিটা অনেক রিচ এবং প্রসপারাস হয়ে ওঠে, সমৃদ্ধশালী হয়ে ওঠে। ডক্টর ফস্টাস বাই ক্রিস্টোফার মার্লো ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল অফ রেনেসান্স প্লে in which the hero sold his soul to Lucifer, uh, only to get earthly wealth and power. এই যে এটা আমি যেটা বললাম যে ডক্টর ফস্টাসের ওই উদাহরণটা এখানে তোমাদেরকে দিতে হবে। রেনেসান্স পিরিয়ডে এই ডক্টর ফস্টাসের এক্সাম্পলটা তোমরা দিবা। আচ্ছা, ফাইনালি টু সাম আপ, আমরা যখন শেষ করতে যাচ্ছি, উই ক্যান সে দ্যাট রেনেসান্স হ্যাজ মেনি ফিচার্স। রেনেসান্সের অনেক ফিচার রয়েছিল। রেনেসান্স লিটারেচার রিফ্লেক্ট দ্য রেনেসান্স ফিচার্স ভেরি ক্লিয়ারলি। রেনেসান্স যে লিটারেচার সেটা রিফ্লেক্ট করছে রেনেসান্সের যে ফিচারগুলি সেগুলোকে। আচ্ছা, তো এখন তোমরা যদি কেউ বুঝতে তোমাদের সমস্যা হয় তোমরা একটু আমাকে জানাতে পারো, যে কোথাও যদি না বোঝা থাকে। আমি দেখি তোমরা কি বলছো। আচ্ছা, ও ভালো হয়ে গেছে। এটা তো এই এই সময়টাতে একটু পড়বেই। আর একটা বিষয় হলো এ এত বেশি ঝামেলা করে যে, আরেকটা বিষয়, ও দেখবা তোমাদের সাথে যখন ক্লাস নেই সারাক্ষণ কাঁদতেই থাকে, চিল্লাতেই থাকে। মানে ও আসতে চায়, আমি যে রুমটাতে আছি এই রুমটাতে ও সবসময় আসতে চায়, এখানে এসে এই ঘটুর মুটুর করবে, এটা সেটা করবে। এই জন্য আরো সে চিল্লাপাল্লা করে বেশি। এই যে এখন হাসছে। আচ্ছা, এবার দেখো এই নোটটা তোমরা, আমি তোমাদেরকে বলবো তোমরা একটু ইমপ্রুভ করার চেষ্টা করবে। তোমরা আরো বেশ কিছু ইনফরমেশন নিবে বিভিন্ন জায়গা থেকে। এই নোটগুলো নিয়ে আমি আগামী বছর কাজ করব, আগামী বছরে যাদেরকে পড়াবো, আগামী বছর আর কি।
এটা 2000, এটা কত সাল, এটা হচ্ছে 21 সাল, 22 সাল, 23 সাল থেকে আর কি, 22 সালেও না, 23 সাল থেকে আমি হচ্ছে এগুলো নিয়ে কাজ করব, এর ভেতরে সময় পাবো না। আচ্ছা, গ্রুপে পোস্ট দিয়ে দেবো এটা? হ্যাঁ, তা তো হয়ই, এটা গ্রুপে পোস্ট দিয়ে দেই তাহলে। গ্রুপে পোস্ট দিয়ে দিলাম। আর আচ্ছা, তোমরা এটাকে ওইভাবে পড়িও। আর অতিরিক্ত যদি ইনফরমেশন চাও, তা আরো কিছু পয়েন্ট, তাহলে তোমরা এইখান থেকে এই যে আমি যেই ইয়েটা দেখালাম, এখান থেকে তোমরা নিতে পারো। যেমন মোরালিটি, সুপারন্যাচারাল বিলিফ। সুপারন্যাচারাল বিলিফ যেমন ডক্টর ফস্টাসের ভিতরে আমরা দেখছি যখন সুপারন্যাচারাল ক্যারেক্টারগুলোকে তিনি ডাকছেন, হ্যাঁ, এবং ডেকে নিয়ে আর কি তাদের কাছে পাওয়ার চাচ্ছেন। তারপরে প্যাট্রিয়টিজম, তারপরে মিউজিক, আর্ট, স্পিরিট, এগুলো সব হচ্ছে রেনেসান্সের এপিক রাইটিং, এই সময় এপিক লেখা হয়েছিল। তারপরে আরো যে থিয়েটার, থিয়েটার হচ্ছে যে উইলিয়াম শেক্সপিয়ারের যে ড্রামা এবং ড্রামার উপস্থাপনের জন্য যে থিয়েটার, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আচ্ছা, এই যে ম্যাজিক, ডক্টর ফস্টাসের যে ম্যাজিক, এটাও একটা বৈশিষ্ট্য। প্রোজ অ্যান্ড রিজন, এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই সময় ফ্রান্সিস বেকন প্রোজ লিখেছেন। তারপর রিফরমেশন হয়েছে, ধর্মীয় ব্যাপারে রিফর্ম হয়েছিল আর কি, রিফরমেশন হয়েছে। তো এগুলো সবই রেনেসান্সের বৈশিষ্ট্য, তোমরা এগুলো এর ভিতরে অ্যাড করে দিতে পারো। তোমরা এই প্রশ্নটা পড়বে এবং এই প্রশ্ন পড়ার ফাঁকে ফাঁকে এখান থেকে কিছু ইনফরমেশন তোমরা নিতে পারবে। এটা আমি এক্সট্রা হিসাবে আমি সবার নিচে দিয়ে রাখি, সবার নিচে দিয়ে রাখছি, অন্তরা আপুর নিচে দিয়ে রাখছি। তোমরা এখান থেকে এটা নিতে পারো। বাস। পোস্ট দিয়ে দিলাম। আচ্ছা, 2 মিনিটে ক্লাস শেষ হয়ে যাবে, আমি এখানেই শেষ করব আজকে। আমরা আগামী কালকের পরের দিন আবার ইনশাল্লাহ ক্লাস নিব। এবং এখানে আচ্ছা, পয়েন্ট দিয়ে লিখলে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন এটা লিখতে হবে না। পয়েন্ট দিয়ে লিখলেও ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন লিখতে হবে না। ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন এটা হচ্ছে এসএসসি ইন্টারের জিনিস। এসএসসি ইন্টারের পরে আর এগুলো দিতে হয় না কোনো জায়গাতেই, কোনো ইয়েতেই। আর ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন এটা লিখবা না, লাইফের আর কোনোদিনই লাগবে না। এটা মাথায় রেখো যে লাইফে যত কিছু আর লিখবে কোনোদিনই ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন লাগবে না। হ্যাঁ, পয়েন্ট তো আসতেই পারে, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন ওটা এমনিতেই লিখবা, কিন্তু ওইটা পয়েন্ট করতে হবে না। ওকে, এবার বুঝতে পেরেছি কিভাবে আরো ইমপ্রুভ করা যায়। একটু ডিটেকশন দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, ওই যে আমি যেটা বললাম যে কিভাবে আরো ইয়ে করা যায়, ইমপ্রুভ করা যায়, সেটা হচ্ছে এই যে আমি যে একটা আরো বেশ কিছু পয়েন্ট দিলাম না, এই পয়েন্টগুলো তোমরা হয়তো দেখা যাচ্ছে এখানে 8টা পয়েন্ট আছে, ওর সাথে আরো 2-4টা পয়েন্ট যোগ করলা। আবার অনেক সময় এরকম আছে যে 2-3টা পয়েন্ট মিলে একটা পয়েন্ট বানিয়ে ফেললা। এতে করে কি হলো যে অনেকগুলো জিনিস ওর ভিতরে চলে গেল। যেমন এইখানে যদি তোমাদেরকে বলি যে এখানে আমাদের 8টা পয়েন্ট মেবি আছে, 10টা পয়েন্ট আছে ধরো, 8টা পয়েন্ট আছে। এবার আরো একটা পয়েন্ট বা 2টা পয়েন্ট করলে এবং 2টা পয়েন্টের ভিতরেই এখান থেকে অনেকগুলো পয়েন্ট আলোচনা করলাম যেগুলো এর ভেতরে নাই, তাহলে কি হলো, অনেকগুলো একটা কাভার হয়ে গেল। তো এইভাবে করলে কিন্তু ইমপ্রুভ হয়। আর এই যে এখানে পয়েন্টের নামগুলো দেয়া নাই, এই যে একটা এখানে দেয়া আছে, কিন্তু এইভাবে না, উপরে পয়েন্ট দিবা, তার নিচে এরকম প্যারাগ্রাফ লিখবা।
এটা করলে টিচারদের সুবিধা হয়, টিচাররা এক নজরে দেখে ফেলতে পারে যে ও আচ্ছা এই এই পয়েন্টগুলো আলোচনা করেছে, তখন তোমার প্রতি একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে। আর যদি একবার ইমপ্রেশন ভালো তৈরি করে ফেলতে পারো তাহলে আর মার্কস ঠেকায় কে। নন মেজর সম্পর্কে আমার কোনো জ্ঞানই নেই, আমি কখনো পড়িনি এগুলো। ইন্ট্রোডাকশন বা কনক্লুশন দিতে হয় কি? আচ্ছা না, ইন্ট্রোডাকশন কনক্লুশন নন মেজরেও দিতে হয় না, কোথাও না। তো ঠিক আছে, তোমাদের এখনই কেটে যাবে, কেটে গেলে ক্লাস শেষ। কোথাও নন ইন্ট্রোডাকশন কনক্লুশন দিবা না, যদি কোনো বইতে থাকে সেটা এমনি বইতে আছে তাই, কিন্তু তোমরা দিবা না।